নির্বাচন বাধাগ্রস্তে অর্থ ঢালার অভিযোগ প্রধান উপদেষ্টার, গুতেরেসকে জানালেন সংস্কার প্রক্রিয়া। খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষ, আগুন রহস্যজনক, ঘটনা পরিকল্পিত, দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। আমাদের এই পার্বত্য এলাকায় যে কিছু মহল তারা ষড়যন্ত্র করে অথবা বিভিন্ন কারণে এই এলাকাটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। চালক বেশে ছিনতাই চক্রের দৌরাত্ম্য, সর্বস্ব হারাচ্ছে নগরবাসী, পুলিশকে তৎপর হওয়ার তাগিদ। প্রযুক্তির কারণে হোক, মানুষের নানান রকম বিচ্যুতির কারণ হোক, নতুন নতুন অপরাধ প্রবণতা আমাদের বাড়ছে। আবেদন করলে ব্যবস্থা নেবেন, তাহলে কিন্তু এটা সঠিক উত্তর হলো না। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ, মণ্ডপে ফুল ফল আর ধূপে কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা। এবং গাজায় যুদ্ধবিরতিতে রাজি নেতানিয়াহু, বৈঠক শেষে ট্রাম্প হামাস সম্মত হলে মুক্তি পাবে বন্দি জিম্মি। স্বাগত এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি জানসিন জুথিকা এবং এদিকটা আমি মুশিউর অনেক। অক্টোবরের মধ্যে জুলাই সনদ তৈরি হবে এবং রাজনৈতিক দলগুলো তাতে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তারা সুসংগঠিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করতে প্রচুর অর্থ ঢালছে। সোমবার নিউ ইয়র্কের একটি হোটেলে শীর্ষ মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এইসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এই সময় বাংলাদেশ সফর অব্যাহত রাখতে মানবাধিকার কর্মীদের আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, আগামী কয়েক মাস অত্যন্ত সংকটাপন্ন। আসন্ন নির্বাচন প্রসঙ্গে জোর দিয়ে তিনি বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে চায় তার সরকার। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করা এবারের লক্ষ্য। আর এই সময় অর্থ পাচারের বিরুদ্ধে সোচ্চার হতে মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশের সংস্কারমূলক পদক্ষেপ এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি সম্পর্কে মহাসচিবকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের জন্য জাতিসংঘের সমর্থন প্রয়োজন। চলমান গণতান্ত্রিক রূপান্তর এবং সংস্কার উদ্যোগে তার পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয় উঠে আসে। বৈঠকে দুই পক্ষ রাজনৈতিক সংস্কার, নির্বাচনের প্রস্তুতি, জুলাইয়ের গণ অভ্যুত্থানে নৃশংসতার জবাবদিহি, সংরক্ষণবাদী শুল্ক ব্যবস্থা ও আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ডক্টর ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত সরকার এবং তার মিত্ররা চুরি করা সম্পদ ব্যবহার করে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে ভুল তথ্য ছড়ানোর পেছনে অর্থায়ন করছে। জবাবে মহাসচিব গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে মিয়ানমারের রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে আজ। অন্তত ৭৫টি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা সম্মেলনে অংশ নেবেন। আর এটি বাংলাদেশ সময় রাত ৮টা থেকে শুরু হতে যাচ্ছে। জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনের উদ্দেশ্য হলো রাজনৈতিক সমর্থন যোগানো, সংকটের প্রতি আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সার্বিক পরিস্থিতি সব পর্যালোচনা করা এবং মানবাধিকার সমস্যা সহ এর মূল কারণগুলো সমাধান করা। এছাড়া সংকট পর্যালোচনার পাশাপাশি মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় করা এই সম্মেলনটির অন্যতম লক্ষ্য, যাতে টেকসই সমাধানের জন্য একটি সমন্বিত, উদ্ভাবনী, সুনির্দিষ্ট এবং সময় নির্ধারিত পরিকল্পনা প্রস্তাব করা যায়। আর এর মূল অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে রোহিঙ্গা মুসলিমদের মিয়ানমারে মর্যাদার সঙ্গে প্রত্যাবর্তন নিশ্চিত করা।
খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় বিচার দাবি নিয়ে ৩৫ কিলোমিটার দূরে গুইমারায় আগুন দেওয়ার ঘটনা ও সংঘর্ষকে রহস্যজনক বলছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে এটি পরিকল্পিত। পাহাড়কে অস্থির করতেই সংঘর্ষ ও আগুনের ঘটনা ঘটিয়েছে একটি মহল। সহিংসতায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন ক্ষতিগ্রস্ত পাহাড়ি বাঙালি অর্ধশত পরিবার। বিস্তারিত হোসাইন জিয়াদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। পুড়ে গেছে মাথা গোজার ঠাই, আয়ের পথ হারিয়ে নিঃস্ব হিংসার আগুনে সাজানো সংসার চোখের সামনেই ছাই হয়েছে। হতাশা, দুঃস্বপ্ন আর চোখের জলে পাহাড়ে সেদিনের সহিংসতার কথা তুলে ধরেন ভুক্তভোগীরা। গুইমারার সে বাজারে আগুনে পুড়েছে অর্ধশত দোকানপাট, বসতঘর, যানবাহন। সংঘাতে ক্ষতিগ্রস্ত পাহাড়ি বাঙালি সবাই, যারা যুগ যুগ একসাথে থেকেছেন, ব্যবসা করেছেন। আগামী দিন কিভাবে কাটবে, কিভাবে বা সাজাবেন সংসার, সে ভাবনা সাধারণ পাহাড়িদের। আমি এখন কোত্থেকে ভাত খাবো? আমার ভাত তো নিয়ে গেছে ওরা, আমার পেটের খাবারগুলো নিয়ে গেছে। এই যে দোকানপাট গুলো পড়ে দিছে, আমার বাড়িঘর পড়ে দিছে, এটা কি অপরাধ করছে? আমার মেয়ে বড়টা এশিয়ান ইউনিভার্সিটিতে পড়ে, এখন কি দিয়ে আমি টাকা দিব? আমার ঘর বাড়ি দোকান বেগুন চালিয়ে দিছে বাঙালিরা। একই অবস্থা বাঙালিদেরও। বাজার, দোকানপাট, বসতঘর শুধু পড়েনি, যেন আগুনে পুড়েছে সম্প্রীতি, সৌহার্দ্য আর দীর্ঘদিনের ভালোবাসা। সে সম্প্রীতি আর কি কখনো জোড়া লাগবে? একসাথে থাকলেই কি থাকা হবে পাশাপাশি? সে প্রশ্ন সবার। 5,75,000 টাকা নিয়ে গেছে লুটপাট করে। এরপরে ওরা আসে, প্রথম লুটপাট করছে, ভাঙচুর করছে, এরপর আসে পুরোটা আগুন ধরা দিয়েছে। আমাদের 7টা মোটরসাইকেল ছিল, 7টা মোটরসাইকেল একবার পুরো ছাই হয়ে গেছে। কোনো রকম আমরা এখান থেকে মালামালগুলো যেখানে আমাদের সেনাবাহিনীরা আছে ওইখানে ওনাদের নজরদারিতে নিয়ে রাখতেছি। এই ঘটনাগুলো ঘটার ফলে দেখা যাচ্ছে কি আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, প্লাস ওরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, উপজাতিরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলো ভাঙা তো হয়ে গেছে, আর এখানে তো আর কিছু হবে না। প্রশ্ন হলো, প্রায় ৩৫ কিলোমিটার দূরের একটি ধর্ষণের ঘটনায় কেন জ্বলে পুড়ে ছারখার গুইমারা? কেন নিঃস্ব হলেন নিরপরাধ এসব মানুষ? কেনই বা খালি হলো মায়ের কোল? এটি কি পরিকল্পিত? তাকাতে হয় সেদিনের ঘটনায়। ড্রোন ফুটেজে দেখা যায় বিক্ষুব্ধ একদল যুবককে। কেউ কেউ ছিলেন ভবনের ছাদে, ধাওয়া পাল্টা ধাওয়া, আগুন, আর ছিল মারমুখী পরিকল্পনা। ঘরে বাড়িতে আগুনও দেয়া হয় পরিকল্পিতভাবে। যদিও এখানে বসবাস করা কেউ সহজে বলতে চায় না এসব কথা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এ ধর্ষণের ঘটনাকে পুঁজি করে সুষ্ঠু বিচারের পরিবর্তে একটি মহল ষড়যন্ত্র করছে। আমরা চাই না যে সামান্য একটা ঘটনা নিয়ে এতগুলো তোলপাড়, এতগুলো হবে, এটা তো আমরা কোনোদিনও ভাবি নাই। আমাদের এই পার্বত্য এলাকায় যে কিছু মহল তারা ষড়যন্ত্র করে অথবা বিভিন্ন কারণে এই এলাকাটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তো এটা প্রতিহত করার জন্য বেসামরিক প্রশাসন, সেনাবাহিনী যেভাবে আমাদেরকে সহযোগিতা চাচ্ছে, আমরা তাদের পাশে আছি। সংঘর্ষের এ ঘটনায় প্রকৃত জড়িতদের বিচার ও ঘটনার সুষ্ঠু তদন্ত চান ক্ষতিগ্রস্তরা, চান সরকারি সহায়তা। ধর্ষণের ঘটনা ঘটেছে এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরের খাগড়াছড়িতে, কিন্তু সে ঘটনার রেশ এসে পড়ে গুইমারার এই বাজারটিতে। এখানকার যারা বাসিন্দা তারা বলছেন, তারা দীর্ঘ সময় ধরে আসলে পাহাড়ি বাঙালির যে সম্প্রীতি সেটি বজায় রেখেই বসবাস করছিলেন। কিন্তু 30 কিলোমিটার দূরের একটি ঘটনায় তারা আয় উপার্জনের পথ থেকে শুরু করে মাথা গোজার ঠাঁই সবই হারাবেন, সেটি তারা কল্পনাও করেননি। এক কথায় তারা বলছেন, কিভাবে এই ঘটনা ঘটে গেল সেটি রহস্যজনক। এবং তারা বলছেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তার করা সময়ের দাবি। হোসাইন জিয়াদ, এখন খাগড়াছড়ি। রাজধানীতে চালকের বেশ ধরেই বেড়েছে এবার ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য। আগে তো শুধুমাত্র রাতে দেখা যেত যে ছিনতাইকারীদের, এবার দিনে দুপুরেও তাদের ফাঁদে, ছিনতাইকারীদের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছেন এই নগরবাসীরা। পুলিশেরা পরামর্শ দিচ্ছেন বিপদ এড়াতে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করতে। আর বিশ্লেষকরা বলছে, সরকার পরিবর্তনের সময় নতুন নতুন অপরাধের জন্ম হয়, আর তা থামাতে পুলিশকেও হতে হবে আরও বেশি তৎপর। সহকর্মী হোসেন জাহিদের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। 21 সেপ্টেম্বরের ভোরে যখন আলো ফুটবে, তখনই অন্ধকার নেমে আসে কাউলার 17 বছরের এক কিশোরীর জীবনে। সিএনজি অটোরিকশায় ঘরে ফেরার পথে চালকের ছদ্মবেশে বেরিয়ে আসে দুর্ধর্ষ ছিনতাইকারী। গন্তব্যের মাঝপথে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে চালক ছিনিয়ে নেয় কিশোরীর কাছে থাকা অর্থ আর স্বর্ণালংকার।
পরে তাকে জোর করে নেশাজাতীয় কিছু খাওয়াতে গেলে বাধা দিতেই চাপাতির আঘাতে কোপানো হয় ভুক্তভোগীকে। ঘটনাস্থলে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে সিএনজি অটোরিকশা নিয়েই পালিয়ে যান চালকের ছদ্মবেশে ছিনতাইকারী। ঢাকা মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী। সেলাই 26টা পড়ছে, অবস্থা অনেক খারাপই। আমি ব্লাড দিচ্ছি, হ্যাঁ, রক্তক্ষরণ অনেক হয়েছে, এখন মোটামুটি আল্লাহর রহমতে আছে, কিন্তু অবস্থা তেমন একটা ইয়ে না আর কি। হ্যাঁ হ্যাঁ, ভয় পায় এখন, মানে পুরুষ লোক দেখলেও ভয় পায় আর কি। ঘটনার 2 দিনের মাথায় অভিযুক্ত চালককে সিএনজি সহ গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক অনুসন্ধান শেষে জানা গেছে দীর্ঘদিন ধরেই একই উপায়ে ছিনতাই করে যাচ্ছিলেন তিনি। চলতি বছরের প্রথম 6 মাসে ঢাকা মহানগরের 50টি থানায় 33টি ডাকাতি এবং 248টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে চালকের বেশে ছিনতাই ও ডাকাতির ঘটনার সংখ্যা কত তার তথ্য নেই ডিএমপির কাছে। তবে সতর্কতা হিসেবে নগরবাসীকে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। যারা বিশেষ করে ঢাকা মহানগরীতে প্রবেশ করেন সকালবেলা, তাদেরকে একটু নিরাপত্তা সচেতনতা বাড়ানোর জন্য অনুরোধ করছি। সাথে সাথে যে কোনো রাইড শেয়ার, এটা কনফার্ম হয়ে রাইড শেয়ারে যাওয়াটা উচিত, কোনো কন্ট্রাক্টের জন্য তারা চলাফেরা না করেন। তবে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করেও ছিনতাইয়ের মুখোমুখি হওয়ার ঘটনাও আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল তেমন ঘটনারই একজন ভুক্তভোগী। রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করে গন্তব্যে যাওয়ার সময় পথে এক জায়গায় জ্বালানি শেষ হওয়ার কথা বলে গাড়ির স্টার্ট বন্ধ করে দেয় চালক। পরে সেই চক্রের অন্য সদস্যরা উপস্থিত হয় ঘটনাস্থলে। তবে স্থানীয়দের সহায়তায় রক্ষা পান তিনি। এর মধ্যে আমার ছেলে আমাকে দেখাচ্ছে পিছনে 8-10টা ছেলে দাঁড়ানো, হ্যাঁ, ওরা সিগারেট খাচ্ছে এবং আমাদের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ যাবত আমাদের যা যা হচ্ছে ওরা সব ফলো করতেছে। একটা রিক্সা, খালি রিক্সা যাচ্ছে, আমি রিক্সাটা থামাইছি, কারণ আমার এখন দোকানদার সব কিছু মিলে আমি আসলে ট্রমাটাইজড। যখনই রিক্সাটা থামালাম তখনই ওই 8-10টা ছেলে থেকে 2টা ছেলে রাস্তাটা পার হয়ে এমন জায়গায় এসে দাঁড়ালো, আমরা যখন লেফট সাইডে যাবো ওরা ধরতে পারে। ওদের লুকটা ভালো ছিল না, হ্যাঁ, আমার ওয়াইফের দিকে বা আমার বাচ্চার দিকে, আমাদের দিকে এদের লুকটা ভালো ছিল না। তখন আমার বোঝা সারা যে আসলে আমরা একটা বড় ধরনের বিপদে আশঙ্কা করতেছিলাম। ঢাকার অপরাধ প্রবণতায় চালকের বেশি ছিনতাইকারী কিছুটা নতুন। সরকার পরিবর্তনের সময় এলেই অপরাধের নতুন ধারা তৈরি হয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচনের আগে বা 2 সরকারের মাঝামাঝি সময় কিন্তু আমরা এই ধরনের আইনশৃঙ্খলার অবনতি দেখি। এখন প্রযুক্তির কারণে হোক, মানুষের নানান রকম বিচ্যুতির কারণ হোক, নতুন নতুন অপরাধ প্রবণতা আমাদের বাড়ছে। এখন আপনি যদি বলেন যে কেবলমাত্র নালিশ জানালে বা আপনি আবেদন করলে ব্যবস্থা নেবেন, তাহলে কিন্তু এটা সঠিক উত্তর হলো না। অভিযোগ পেলে ব্যবস্থা, এমন নীতি থেকে সরে এসে পুলিশকে অপরাধের ধরন অনুযায়ী বিশেষ কৌশলী হওয়ার পরামর্শ তার। তাদের এই নেটওয়ার্ককে চিহ্নিত করার সক্ষমতা থাকতে হবে, কারা এটা করছেন, কেন এটা ঘটছে। হোসেন জাহিদ, এখন ঢাকা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে একটি অধ্যাদেশের খসড়া প্রকাশের পর নতুন বিতর্কের মুখে পড়েছে 7 কলেজের শিক্ষা কার্যক্রম। ঢাকা কলেজে যেমন ভর্তি হতে পারবে নারী শিক্ষার্থীরা, তেমনি ইডেন ও বদরুন্নেসার ক্যাম্পাসে পড়াশোনা করবে পুরুষ শিক্ষার্থীরা। ছাত্রদের পর আন্দোলনে নামা শিক্ষকরা বলছেন, প্রস্তাবিত কাঠামোয় বিশ্ববিদ্যালয় হলে ইডেন ও বদরুন্নেসা কলেজের স্বতন্ত্র কাঠামো বিলুপ্তর পাশাপাশি হুমকির মুখে পড়বে নারী শিক্ষা। বিস্তারিত মাহবুব হাসান রিপনের প্রতিবেদনে। শিক্ষার্থীদের পর এবার রাস্তায় শিক্ষকরা। সংকট কাটছে না রাজধানীর 7 কলেজের। এবার নতুন করে জটিলতা শুরু 7 কলেজকে ঘিরে জারি করা অধ্যাদেশ নিয়ে। একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাকার ঐতিহ্যবাহী 7টি সরকারি কলেজকে 2017 সালের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। সেখান থেকেই শুরু জটিলতা। সেশন জট, পরীক্ষার আয়োজন না করা কিংবা ফলাফল প্রকাশে বিলম্ব সহ একের পর এক দুর্বিষহ শিক্ষাজীবন নেমে আসে 7 কলেজের শিক্ষার্থীদের জীবনে। বাধ্য হয়ে রাজপথে নামতে হয় তাদের। গত 25 সেপ্টেম্বর একটি হাইব্রিড বিশ্ববিদ্যালয় মডেলের অধ্যাদেশে খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়, যেখানে বলা হয় 7 কলেজের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। 7টি কলেজে থাকবে 7টি একাডেমিক ক্যাম্পাস। ঢাকা ইডেন ও বদরুন্নেসা কলেজ মিলে গঠিত হচ্ছে স্কুল অব সায়েন্সেস।
আর্টস ও হিউম্যানিটিজের অধীনে থাকা বিষয়গুলো পড়ানো হবে বাংলা কলেজে। স্কুল অব বিজনেস পরিচালিত হবে তিতুমির কলেজ থেকে। কবি নজরুল ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী ক্যাম্পাসে থাকছে স্কুল অব ল অ্যান্ড জাস্টিস। এখান থেকেই শুরু নতুন আরেক বিতর্ক। নারী শিক্ষার্থীর আতুরঘর এই ইডেন কলেজ। নতুন অধ্যাদেশ বলছে এখন থেকে এই কলেজে ভর্তি হতে পারবে পুরুষ শিক্ষার্থীরাও। এই ফুটপাত ধরে একটু সামনে এগুলেই ঢাকা কলেজ, যেখানে পুরুষ শিক্ষার্থীদের সাথে ক্লাস করতে পারবেন নারী শিক্ষার্থীরাও। এখন প্রশ্ন হচ্ছে, যুগ যুগ ধরে চলে আসা এই বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোর ঐতিহ্য কি তাহলে শেষ হতে চলেছে? ইডেন ও বদরুন্নেসা কলেজের ছাত্রীরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, প্রস্তাবিত কাঠামোই বিশ্ববিদ্যালয় হলে নারী শিক্ষার এই দুটি প্রতিষ্ঠান সংকুচিত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে নারী শিক্ষা। আমি এই কলেজে শুধুমাত্র এটা নারীদের কলেজ, এটার কারণে আমি ইডেন কলেজে ভর্তি হয়েছি এবং আমার পরিবার এটার জন্য আমাকে এখানে পাঠিয়েছে। যেই কাঠামোতে ইউনিভার্সিটি হচ্ছে, সেই কাঠামোতে হচ্ছে আমাদের ইডেন মহিলা কলেজকে কম্বাইন করে ফেলা হবে। অধ্যাদেশে আরও বলা হয়েছে, যে সকল কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষা চালু আছে তা অক্ষুণ্ণ থাকবে। এটি নিয়েও রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সংখ্যা। সবার থাকে না অ্যাবিলিটি, এই জন্যই তো সবাই 7 কলেজে আর কি গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়। এখন যদি আমাদের কলেজটা লাইফ বন্ধ করে দেওয়া হয়, তাতে আমাদের ফ্যামিলিগত প্রবলেম হবে। এবার রাজপথে নামা 7 কলেজের শিক্ষকদের আরেক আশঙ্কা, প্রস্তাবিত কাঠামো বাস্তবায়িত হলে কলেজের স্বতন্ত্র কাঠামো ও ঐতিহ্য বিলুপ্ত হওয়ার পাশাপাশি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদটিও পড়ে যাবে বিপাকে। একটা কেন, একাধিক বিশ্ববিদ্যালয় হোক, এটা আমাদেরও দাবি, কিন্তু সেটা কোনো কলেজ ক্যাম্পাসে কেন? আমরা চাইলেই কিন্তু ঢাকার অ্যাডজাসেন্ট যে জায়গাগুলো আছে, যে কোনো জায়গায় গেলে যা অধিগ্রহণ করে আমরা সুন্দর একটা বিশ্ববিদ্যালয় করতে পারি। এখানে দেখেন অনেক ছাত্র সংখ্যা অনেক কমিয়ে দেবে, সেটা রিজনেবল পর্যায়ে। একেবারে আপনার 2 লাখ পরে ছাত্র কলেজে, সেখান থেকে আপনি নিয়ে আসবেন 8-10 হাজারে, তাহলে তো বাকি ছেলেরা কোথায় যাবে? এই নীতিতে দেখা যাচ্ছে যে আমাদের 23টার জায়গায় মাত্র 4টা বিষয়ে সায়েন্স ক্যাম্পাস হয়েছে। নারী শিক্ষার প্রসার না ঘটিয়ে এখানে নারী শিক্ষাটাকে সংকোচন করা হচ্ছে। নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে যেসব ত্রুটি আছে তাতে শিক্ষার্থীদের প্রত্যাশা প্রতিফলন তো হবেই না, বাড়বে শিক্ষার বাণিজ্যকরণ, বলছেন শিক্ষাবিদরা। আমরা যে ধারাভাবে বলি যে কলেজগুলা কোনো কন্ট্রিবিউশন নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে হয়তো টপ ম্যানেজমেন্টে অ্যাডমিশন লেভেলে ঢাকা ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট চাকরি করে, কিন্তু যে কোনো অফিসে যান, আপনি যে কোনো কর্মক্ষেত্রে যান, আপনি দেখবেন ওইখানে একটা বড় গ্রুপ কিন্তু এই জাতীয় ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট। তবে প্রস্তাবিত এই কাঠামো নিয়ে আরও আলোচনার সুযোগ আছে বলে জানালেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক। প্রয়োজনে শিক্ষক নেতা এবং ছাত্র তাদের সাথে যাতে ডায়ালগ করা যায়, এটা ওনারা এগ্রি করছে। তো সেগুলো যদি হয় তাহলে আশা করি এটার নেগেটিভ দিকগুলা যদি পরিহার করা যায় তাহলে একটা ভালো চিন্তায় আগানো যাবে। আগামী 2 অক্টোবরের মধ্যে প্রকাশিত খসড়ার উপর অংশীজনরা মতামত দিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী। অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। ফুল, জল, বেলপাতা, ধূপ, দ্বীপ সহ ষোড়শ উপাচারে কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা করা হয়। মহাষ্টমীর আয়োজনের আরও খবর জানাতে রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দির থেকে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম, আর রাজধানীর বাইরে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। তবে শুরুতেই তানজিলা খান মিমের কাছে যেতে চাই। মিম, আপনাকে জানাচ্ছি শুভ সকাল এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। আর জানতে চাচ্ছি অষ্টমীতে কি কি থাকছে আয়োজন, আর এই কুমারী পূজার আনুষ্ঠানিকতা কখন থেকে শুরু হবে জানতে চাই আপনার মাধ্যমে। অনেক আপনাকেও শারদীয় শুভেচ্ছা। সেই সঙ্গে মহাষ্টমীর আনুষ্ঠানিকতা জানতে চাচ্ছিলেন। সকাল থেকে শুরু হয়েছে, আর 7টা নাগাদ থেকে শুরু হয়েছে মহাষ্টমী পূজা, অর্থাৎ কল্পারম্ভ অভিহিত পূজা, এবং এই পূজা শেষে বেলা 10:30 থেকে 11টার মধ্যে ভক্তরা পুষ্পাঞ্জলি দেওয়া শেষ করবেন দেবী দুর্গাকে, এবং এরপর মহাষ্টমীর যে মূল
মূল আকর্ষণ কুমারী পূজা, যেই কুমারী পূজার জন্য আসলে দূর দূরান্ত থেকে এই রামকৃষ্ণ মঠে আসেন ভক্তরা, কারণ রাজধানীতে শুধুমাত্র এখানেই কিন্তু এই পূজাটি হয়ে থাকে। তো সেই পূজাটি দেখার জন্য কিন্তু এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং তারা এসে এই পূজা উপভোগ করেন। সেটি শুরু হবে বেলা 11টায়। আসলে এই কুমারী পূজাটির মূল লক্ষ্য হচ্ছে যারা নারী রয়েছেন সমাজে তারা যেন কোনো বঞ্চনার শিকার না হন, তাদেরকে যে সম্মান জানাতে হবে সেই সম্মান জানানোর জন্যই কিন্তু এটি দেবী দুর্গাকে পূজা করা হয় এবং কুমারী রূপে পূজা করা হয়। কারণ হিন্দু শাস্ত্র মতে বিশ্বাস করা হয় শুদ্ধাত্মা কুমারী রূপে ভগমাতার রূপ অনেক বেশি থাকে, যার ফলে 1 থেকে 16 বছর বয়সী কন্যা শিশু যারা অবিবাহিত রয়েছেন এবং যারা ব্রাহ্মণ কিংবা অন্য কোনো গোত্রীয় তাদেরকে বাছাই করে এই কুমারী পূজাটি করা হয়। রাজধানীতে বলছিলাম শুধুমাত্র এই রামকৃষ্ণ মঠেই করা হয়। 1901 সালে বেলুর মাঠে কিন্তু স্বামী বিবেকানন্দ প্রথম এই কুমারী পূজার প্রচলন শুরু করেন। তারপর থেকে কিন্তু প্রতি বছরই এই কুমারী পূজা পালন করা হচ্ছে। পুষ্প, অগ্নি, জল, বাতাস, বস্ত্র এই 5টি উপকরণ দিয়ে কিন্তু কুমারীকে পূজা করা হয় এবং তার মাধ্যমে এই যে কুমারী পূজার বার্তা দেয়া হয় সমাজে, যেন সকল নারীকে সম্মানের চোখে দেখা হয়, সম অধিকার প্রতিষ্ঠা হয়, কোনো নারীকে যেন অবহেলা করা না হয়, কোনো নারী যেন বঞ্চনার শিকার না হন, পুরুষরা যেন কোনোভাবেই নারীকে অসম্মান না করেন। কারণ নারীরা মাতৃরূপে তাদেরকে সম্মান জানানোর জন্যই কিন্তু এই পূজার আয়োজন করা হয়। আর এখন যেই পূজাটি চলছে মহাষ্টমী পূজা যেটা বলছিলাম, সেটি ষোড়শ উপাচারে কিন্তু পূজা হচ্ছে। ইতোমধ্যেই পূজা একদমই নির্দিষ্ট তিথি অনুযায়ী শুরু হয়ে গিয়েছে, ভক্তরাও আসতে শুরু করেছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেহেতু 11টা বাজে বলছিলাম কুমারী পূজা শুরু হবে, তারপর কিন্তু উপচে পড়া ভিড় হবে। পূর্ব যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার জায়গা থেকে যদি বলি, কারণ অসংখ্য ভক্তরা ইতোমধ্যেই আসতে শুরু করেছে। কোনো মন্দিরে বা মণ্ডপে এখন হয়তো আপনি গেলে যে ভিড়টা দেখতে পারবেন তার চাইতে অনেক বেশি ভিড় আপনি দেখতে পারবেন এই রামকৃষ্ণ মঠে এসে। অনেক এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। রাজধানীর ভিতরে তানজিলা খান মিম ছিলেন মন্দিরে এবং জানাচ্ছিলেন অষ্টমী পূজার সবশেষ। এবার একটু রাজধানীর বাইরে অর্থাৎ ঢাকার বাইরে তাকাতে চাই। সেখানে আছেন অনেক চক্রবর্তী চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গায় আসলে মহাষ্টমীর কি আচার অনুষ্ঠান আছে আজকে এবং মণ্ডপে ভক্ত আর পুণ্যার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? অনেক আপনাকে মহা অষ্টমীর শুভেচ্ছা। আজ কিন্তু শারদীয় দুর্গা উৎসবে মহা অষ্টমী, অর্থাৎ ষষ্ঠী সপ্তমীর পর আজ মহা অষ্টমী। দুর্গা পূজার কিন্তু মহা অষ্টমীর যে পূজা দিয়েছে সেটি এই অষ্টমী পূজায় সকাল থেকে আসলে পূজার যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো মণ্ডপগুলোতে যারা পুরোহিত বা মন্দির কমিটির সদস্য আছে তারা এখানে শুরু করেছে। সকাল 9টা, 9:30, 10টা নাগাদ এই পূজা শুরু হবে এবং এরপর পরই ভক্তবৃন্দ কিন্তু সকাল থেকে আমি দেখেছি যে মণ্ডপে তারা এই মন্দির দর্শনে ভক্তবৃন্দ আসছেন, তখন কিন্তু তারা ফুল, বেলপাতা সহ নানা রকম ফল দ্রব্যাদি মণ্ডপে নিয়ে আসছেন। এই মণ্ডপগুলোতে আজকে মায়ের উদ্দেশ্যে অর্থাৎ দেবী দুর্গার উদ্দেশ্যে কিন্তু ভক্তবৃন্দ অঞ্জলি প্রদান করবেন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রতিদিনই অঞ্জলি দিবেন দেবী দুর্গার উদ্দেশ্যে ভক্তবৃন্দরা। তবে আজকের যে পূজাটা এটি কিন্তু দুর্গা উৎসবের মহা অষ্টমী পূজা, খুবই গুরুত্বপূর্ণ পূজা। এই পূজায় ভক্তবৃন্দ যারা মায়ের দেবী দুর্গার কাছে অঞ্জলি দিবে তারা সারা বছরের মনোবাঞ্ছা অর্থাৎ তাদের যে চাওয়া পাওয়া তারা দেবী দুর্গার কাছে চাইবেন। এরপর পরই মহা অষ্টমীর অঞ্জলি শেষে মহা আরতি হবে। এরপর ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ হবে। অন্যান্য দিনের মতো দুপুর নাগাদ কিন্তু সন্ধি পূজা হবে, অর্থাৎ অষ্টমী পূজার মূল একটি অংশ হচ্ছে সন্ধি পূজা। এই সন্ধি পূজা যখন হবে সেই সময় হোমযজ্ঞ হবে, অর্থাৎ কাঠ, বেলপাতা, আগুন দিয়ে বেলপাতার মধ্য দিয়ে কিন্তু হোমযজ্ঞ হবে। তারপর পরই রাত্রিবেলা মহা আরতি রয়েছে। তো সবকিছু মিলে এই অষ্টমী পূজায় ভক্তবৃন্দ কিন্তু এক আনন্দ ঘন মুহূর্ত পাঠ হচ্ছে। অনেক অষ্টমী পূজা নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকে ছিল।
অনেক আপনার প্রতিও রইল মহাষ্টমীর শুভেচ্ছা। আমাদের সঙ্গে শারদীয় দুর্গা উৎসবের আজ মহাষ্টমী এবং সেই বিষয়ে জানার জন্য সবশেষ রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। বগুড়ায় নতুন সিভিল সার্জনকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে আগের সিভিল সার্জন থাকায় দেখা দিয়েছে বিপত্তি। এ অবস্থায় একই পদে দুজন কর্মকর্তাকে নিয়ে অস্বস্তিতে পড়েছেন চিকিৎসক ও কর্মচারীরা। এদিকে জেলা প্রশাসন জানায় ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে সুরাহা করা হবে। বিস্তারিত রাজীব সেলিমের প্রতিবেদনে ছবি তুলেছেন রবিউল ইসলাম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গত 14 সেপ্টেম্বর বগুড়া জেলা সিভিল সার্জন ডাক্তার AKM মোফাক্খারুল ইসলামকে মানিকগঞ্জে এবং মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন খুরশিদ আলমকে বগুড়া সিভিল সার্জন হিসেবে যোগ দিতে বলা হয়। স্ব কর্মস্থলে 17 সেপ্টেম্বরের মধ্যে যোগদানের আদেশ অনুযায়ী খুরশিদ আলম বগুড়ায় এসে জানতে পারেন সিভিল সার্জন মোফাক্খারুল ইসলাম আছেন ছুটিতে। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী রাজশাহীর পরিচালক অফিসে যোগদান করেন খুরশিদ আলম। তারপর প্রায় 2 সপ্তাহ কেটে গেলেও আগের সিভিল সার্জন দায়িত্ব বুঝে দিচ্ছেন না। এতে দাপ্তরিক কাজে হচ্ছে অসুবিধা, জানান নতুন নিয়োগপ্রাপ্ত সিভিল সার্জন। 18 তারিখ থেকে আমি বগুড়া সিভিল সার্জন হিসেবে জেলা এবং উপজেলার মাঠ পর্যায়ে যে সমস্ত আমার দাপ্তরিক দায়িত্ব সেগুলো পালন করে আসছি। ডেপুটি সিভিল সার্জন রয়েছে, তার কাছে কিছু কিছু দায়িত্ব বুঝে নিয়েছি। তবে সরাসরি তার কাছ থেকে দায়িত্বটা বুঝে নিতে পারলে কাজটা আরও সুন্দর হতো, ভালো হতো। আগের সিভিল সার্জন মুঠোফোনে জানান তিনি বগুড়াতে থেকে স্থগিতাদেশের জন্য কাজ করছেন। স্থগিত না হলে নতুন কর্মস্থল মানিকগঞ্জে যোগ দেবেন। আমার তো মাত্র 6 মাস হয়েছে, সেজন্য আমি চাচ্ছিলাম যে আমি বগুড়াতে স্টে করবো। সেজন্য আমি চেষ্টা করতেছিলাম যে স্টে অর্ডার করানো যায় কিনা। এখন যদি স্টে অর্ডার যদি না করানো যায় তাহলে সেক্ষেত্রে আমি মানিকগঞ্জ জয়েন করবো, সেখানে আমি বগুড়াতে চলে যাব। স্বাস্থ্যসেবার এমন অস্থির অবস্থায় জেলা প্রশাসক জানান দ্রুতই এর সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যিনি মানিকগঞ্জে বদলি হয়ে গেছেন কিন্তু এখনও উনি দায়িত্বভার বুঝে দেননি, তো সেই বিষয়টা হচ্ছে আমি আসলে জানতাম না আগে। এখন আমি এটা যেটি করব, তাদের মানে স্বাস্থ্য বিভাগের যারা অভিভাবক সেখানে আমি কথা বলবো, এটা দ্রুতই সলভ হওয়া প্রয়োজন। বগুড়ায় 12 অক্টোবর থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে, তবে এমন পরিস্থিতিতে বিঘ্ন ঘটছে টিকাদান কার্যক্রমে। রাজীব সেলিম, এখন বগুড়া। পদ্মা সেতু উদ্বোধনের পার হয়েছে 3 বছর, অথচ সড়কের অভাবে সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন শরীয়তপুরের লাখো মানুষ। ঢাকা শরীয়তপুর মহাসড়কের নির্মাণ কাজের দফায় দফায় মেয়াদ বাড়িয়ে আগামী বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনও 60% কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। আর এক্ষেত্রে একে অপরের উপরে দায় চাপাচ্ছে দুষছে প্রশাসন এবং সড়ক বিভাগ। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত, যেখানে ছবি তুলেছেন সজীব খান। শরীয়তপুর থেকে রাজধানীতে যাতায়াতের একমাত্র সড়ক ঢাকা শরীয়তপুর মহাসড়ক। এই সড়ক ব্যবহার করেই নিয়মিত চলাচল করে জেলার লাখো মানুষ। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক আর 3 চাকার যানবাহন দিনরাত চলাচল করে সড়কটিতে। কিন্তু বড় বড় গর্ত আর খানাখন্দে বেহাল সড়কটি। 2020 সালে শুরু হওয়া ঢাকা শরীয়তপুর মহাসড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালের জুনে। প্রথম দফায় 2024 সালের জুন ও দ্বিতীয় দফায় 2026 সালের জুন পর্যন্ত বৃদ্ধি করা হয় প্রকল্পের মেয়াদ। 2 দফা মেয়াদ বাড়িয়েও 60% কাজ শেষ করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। ভূমি অধিগ্রহণ জটিলতা আর ঠিকাদারের গাফিলতিতে আটকে আছে এই মহাসড়কের নির্মাণ কাজ। শুষ্ক মৌসুমে ধুলোবালি আর বর্ষায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে সড়কটি। ভাঙা সড়কে চলতে গিয়ে প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা। ব্রিজ এবং রাস্তার যেই কাজ অসম্পূর্ণ রয়েছে, এ কারণে আমাদের যাত্রাপথে দেখা গেছে প্রায় 2 থেকে 3 ঘন্টা আমাদের বেশি সময় পার করতে হয়। বৃষ্টি আসলে পানি হয়ে যায় গিরা, আর বৃষ্টি গেলে ধুলা অকৃষ্ট। আমরা মোটরসাইকেল নিয়ে চলি, ভ্যান নিয়ে চলি, দিন প্রতিদিন অ্যাক্সিডেন্ট ঘটতে আছে। 4 লাইন হওয়ার কথা ছিল, আজও পর্যন্ত এটা হয় নাই। আমি যখন আমার বাচ্চা নিয়ে ঢাকায় যাই বা আসি তখন আমার খুব নার্ভাস ফিল হয়, এই মনে হয় গাড়িটা পড়ে যাবে। ব্রিজটা হলে আর আমাদের এই দুর্ভোগটা হতো না। আমরা বিগত 4-5 বছর ধরে এই দুর্ভোগে আছি। আমাদের নতুন গাড়িগুলি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত গাড়ির পাতি ভেঙে যাচ্ছে। গাড়িগুলি এরকমভাবে সমস্যা হচ্ছে যে গাছের সাথে লেগে লেগে গাড়িগুলির রং উঠে যাচ্ছে।
27 কিলোমিটার সড়ক নির্মাণের জন্য 105.5 একর জমি অধিগ্রহণ করার কথা ছিল, কিন্তু দীর্ঘ 5 বছরেরও বেশি সময়ে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করতে পারেনি জেলা প্রশাসন। এজন্য জেলা প্রশাসন ও সড়ক বিভাগ একে অপরকে দুষছে। ঠিকাদার গাফিলতি না, 3 নম্বর প্যাকেজে তো আসলে এখনো সময় আছে, তো আমি তো এটাই বললাম যে সময়ের মধ্যে ঠিকাদার কাজ শেষ করবে, যে জমি যদি সব বুঝে পাওয়া যায় পুরোটাই কাজ শেষ করে ফেলতে পারবে। মোস্ট অফ দ্য কেসেস অধিগ্রহণ হয়ে গিয়েছে, তারা ক্ষতিপূরণ টাকাও পেয়ে গিয়েছে। এখন ঠিকাদার যদি কাজটা শুরু করে তাহলে কিন্তু সম্ভব। পদ্মা সেতুর সাথে শরীয়তপুরকে সংযুক্ত করতে 2020 সালে 1682 কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর নাওডোবা সড়কের নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। দ্রুত সড়কের নির্মাণ কাজ শেষ করার দাবি শরীয়তপুরবাসীর। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর এলাকার চালকলগুলোর নেই কোনো বর্জ্য শোধনের ব্যবস্থা। বিষাক্ত বর্জ্য বৃষ্টির পানির সাথে মিশে জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগে এখানকার মানুষ। বর্জ্য মিশ্রিত পানি বসতবাড়ি ও স্কুলের ক্লাসরুমেও ঢুকে পড়েছে। তবে দ্রুতই সমস্যার সমাধানে আশ্বাস উপজেলা প্রশাসনের। কুষ্টিয়া থেকে আব্দুল আলিমের ক্যামেরায় মেজবাউদ্দিন পলাশের প্রতিবেদন। কুষ্টিয়া সদর উপজেলার বটতল ইউনিয়নের কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ডুবে আছে পানিতে ভাসছে ময়লা, ছড়াচ্ছে দুর্গন্ধ। 6 মাস ধরে পানিবন্দী বিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় প্রায় অর্ধশতাধিক পরিবার। এতে সীমাহীন দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, 2টি অটো রাইস মিলের অপরিশোধিত বর্জ্য মিশ্রিত পানি নিষ্কাশন না হওয়ায় স্থায়ী জলাবদ্ধতায় বাড়ছে দুর্ভোগ। আমাদের স্কুলের সমস্যা, মাঠঘাটে পানি, ক্লাসরুমের ভিতরেও পানি ঢুকে যাচ্ছে। আর 5টা মিলখানা আছে, মিল কারখানা বজ্র পানি, আর উপরে বৃষ্টি পানি, অনেক আসা চলাচল করার কষ্ট হয়, আর স্কুল অর্ধেক ডুবে যাচ্ছে। রাইস মিলগুলোর পর্যাপ্ত বর্জ্য শোধনের কোনো ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার পাশাপাশি দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকটও। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। পানি পচা গন্ধ, 30 বছর বাড়ি করছি, পানি উঠলো না, আজকে 2 বছর ধরে পানিতে এরকম জ্বালাচ্ছে। বিশেষ করে মিল কারখানার জন্য আমরা পানির সমস্যা আসছি। বৃষ্টির পানি হলে তো নেমে যায় সাথে সাথে, মিল কারখানার পানিগুলো কোথাও বের হতে পারে না, সেজন্য আমরা এখন আটকা পড়ছি। 20-22 বছর ধরে বাড়ি করছি, এতদিন আমাকে বাড়ি পানি উঠে নাই। এখন মেলালারা পানি আমাকে সাইডে দেয়, বৃষ্টির পানি আর কত। এখন সওয়াল পাল কোনো যারা কামাই করবে যাব তারা যেতে পারে না, আসে করতে পারে না, আমরা বাইরে পারি না। দীর্ঘদিন ধরে অভিযোগ জানালেও মিল মালিক ও প্রশাসনের পক্ষ থেকে মেলেনি কার্যকর কোনো ব্যবস্থা। এই বিষয়ে মিল মালিকরাও বলছেন ভিন্ন কথা, আর সংকট নিরসনে আশ্বাস দিয়েছে প্রশাসন। অটো রাইস মিলের আমাদের যারা আছে প্রত্যেকেরই জায়গা জমি আছে পানি নিষ্কাশনে রাখার জন্য, সেই সব জায়গায় থাকে এবং আমাদের জায়গার উপর দিয়ে এই যে আশেপাশে যে বাড়িগুলো আছে তারা আমাদের জমির উপর দিয়ে চলাফেরা করে। আমার পানি এই মাঠ দিয়ে যাতে না যায়, আমি তো বাউন্ডারি দিয়েই রেখেছি এবং বিকল্প পথ হিসাবে রাস্তার ধার দিয়ে জেলা পরিষদের জায়গা দিয়ে আমি 10 লক্ষ টাকা ব্যয় করে আমি পানি নিষ্কাশন করে সরকারি খালে নামিয়ে চাপাইগাছি বিলে দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। 2 দিন আগে যে বৃষ্টি হলো অবগত হয়েছি এবং সাথে সাথে আমার স্টাফ পাঠিয়েছি, প্লাস গ্রাম পুলিশকে দিয়ে বিষয়টা ডিটেল খোঁজ নিয়েছি। তো এখানে কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে অলরেডি ওখানে একটা ড্রেন আছে, পাইপ ড্রেনটা ব্লক হয়ে যাওয়ার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো আমি ব্যবস্থা নিচ্ছি, আমার প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি। শুধু আশ্বাস নয়, মিলের বর্জ্য ব্যবস্থাপনা সহ পানি নিষ্কাশনে দ্রুত টেকসই সমাধান চান ভুক্তভোগীরা। এখন কুষ্টিয়া। এবার দেশের বাইরের খবর। ট্রাম্প প্রস্তাবিত 20 দফা যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের আশাবাদ তার পরিকল্পনায় সম্মত হবে হামাসও, তবে সংগঠনটি যদি না মানে তাহলে তার পরিণতি খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে অনেক দেশ, তবে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় 39 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। বহির্বিশ্বের অব্যাহত চাপ ও একের পর এক পশ্চিমা দেশের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মাঝেই ট্রাম্প প্রস্তাবিত 20 দফা যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। সোমবার গাজা ইস্যুতে হোয়াইট হাউসে বৈঠকে বসেন ট্রাম্প নেতানিয়াহু। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান তার পরিকল্পনায় ইতিবাচক সাড়া দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। তার প্রত্যাশা হামাসও যুদ্ধ বন্ধে তার প্রস্তাবে রাজি হবে।
I also want to thank Prime Minister Netanyahu for agreeing to the plan and for trusting that if we work together, we can bring an end to the death and destruction that we've seen for so many years, decades, even centuries. এর আগে 20 দফার বিস্তারিত প্রকাশ করে হোয়াইট হাউস। এটি অনুযায়ী ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি কার্যকরের 72 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে সব ইসরায়েলি জিম্মিকে। এছাড়া হামাসের কাছে থাকা সব অস্ত্র ধ্বংস করতে হবে। গাজা জুড়ে চলমান স্থল, বিমান ও বোমাবর্ষণ বন্ধ করবে ইসরায়েলি বাহিনী। মুক্তি পাবে তাদের কাছে বন্দী হামাস সদস্যরাও। এদিকে হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন বেনিয়ামিন নেতানিয়াহু। I support your plan to end the war in Gaza, which achieves our war aims. It will bring back to Israel all our hostages, dismantle Hamas's military capabilities, end its political rule, and ensure that Gaza never again poses a threat to Israel. তবে এখনো ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি হামাস। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী হামাসের মধ্যস্থতাকারী পক্ষগুলো বিবেচনা করবে ট্রাম্পের পরিকল্পনাগুলো। And it means the immediate end to the war itself, not just Gaza. এদিকে গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়েছে পশ্চিমা ও আরবের বিভিন্ন দেশ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার ঘটনা বিরল নয়। রূপালী পর্দার জনপ্রিয়তা কাজে লাগিয়ে রাজনীতির মঞ্চেও সফল হয়েছেন বহু নায়ক নায়িকা, যার উদাহরণ এমজি রামচন্দ্রন ও জয়ললিতা। তবে জনপ্রিয় তারকাদের ব্যর্থতার গল্পও আছে। তামিলনাড়ুর চলচ্চিত্র জগৎ থেকে রাজনীতিতে পা রাখা জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এবার সেই আলোচনায়। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। 51 বছর বয়সী তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি ভক্তদের কাছে থালাপতি বিজয় নামে পরিচিত। বাবা পরিচালক এস এ চন্দ্রশেখরের হাত ধরে মাত্র 10 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে সিনেমার জগতে পা রাখেন তিনি। মুখ্য চরিত্রে অভিনয় করেন 1992 সালে। কয়েক দশকের অভিনয়ে তার তারকা খ্যাতি পৌঁছায় অনন্য উচ্চতায়। ভারতের 200 কোটি রুপি পারিশ্রমিক নেয়া প্রথম অভিনেতাও তিনি। ভক্তরা তাকে ইয়ালা থালাপতি বা তরুণ কমান্ডার উপাধি দিয়েছেন। 2024 সালে গড়ে তোলেন রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম বা টিভিকে। 2026 সালের বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি। তবে অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে আসার সিদ্ধান্ত অবাক করেছে তার ভক্তদের। গেল আগস্টে তামিলনাড়ুর মাদুরাই শহরে এক সমাবেশে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন থালাপতি বিজয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আখ্যা দেন ফ্যাসিস্ট বলে। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ঘিরে প্রচারণা চালাচ্ছেন নিয়মিত। গেল শনিবার তার সমাবেশে 10,000-এর বেশি মানুষের সমাগম ঘটে। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে হতাহত হয় শতাধিক মানুষ, যা থালাপতি বিজয়ের রাজনৈতিক পথ চলা নিয়ে শুরু হয় সমালোচনা। থালাপতির আগে বেশ কয়েকজন অভিনেতা রাজনীতিতে এসে সফলতা পেয়েছেন। তামিলনাড়ুতে তারকা খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় রাজনীতিতে আসেন এমজি রামচন্দ্রন। 1977 সাল থেকে 10 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। পরে তারই হাত ধরে রূপালী পর্দা ছেড়ে রাজনীতিতে আসেন প্রয়াত জয়ললিতা। টানা 6 মেয়াদে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন জয়ললিতা। তবে রাজনীতিতে এসে ব্যর্থতার গল্প আছে ভারতের দক্ষিণের চলচ্চিত্র তারকাদের। 2 শতাধিক সিনেমায় অভিনয় করা তামিল অভিনেতা কমল হাসান 2018 সালে রাজনীতিতে আসেন। তবে এখন পর্যন্ত বিধানসভায় কোনো আসন জিততে পারেনি তার দল। তামিল সিনেমার আরেক কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত রাজনীতিতে আসেন 2017 সালে। রাজনৈতিক দল গঠন করলেও 2021 সালে তা ভেঙে দেন। তামিল চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করা নেপোলিয়ন 2001 সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এমএলএ নির্বাচিত হন। 2014 সালে তিনি যোগ দেন বিজেপিতে। রাজনৈতিক পরিবারের সন্তান উদয়নিধি স্টালিন অভিনয় ছেড়ে রাজনৈতিক অঙ্গনেও সাফল্য পেয়েছেন। 2024 সাল থেকে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বিশ্লেষকদের মতে অভিনয় শিল্পীরা তাদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে রাজনীতির মাঠে নামেন। তবে তাদের তৃণমূল পর্যায়ের অভিজ্ঞতা খুব একটা থাকে না, যা অনেক সময় তাদের সাফল্যকে ম্লান করে দেয়। তানভীর জনি, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়না ম্যাচকে সামনে রেখে ক্যাম্পে যোগ দিয়েছে জাতীয় দলের ফুটবলাররা।
স্কোয়াডে থাকা ফুটবলারদের মধ্যে প্রথম দিনে হোটেলে যোগ দিয়েছেন 23 জন ফুটবলার। প্রথমবারের মতো বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী ফুটবলার জায়ান আহমেদও। আর টিম ম্যানেজার আমির খান জানিয়েছেন অক্টোবরের 7 তারিখ ক্যাম্পে যোগ দেবেন হামজা চৌধুরী। অপরদিকে ক্যাম্পে যোগ দিয়ে আসন্ন ম্যাচে দেশবাসীকে ভালো কিছু উপহার দেওয়ার আশা ব্যক্ত করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। 23 জন 23 স্কোয়াড এখন পর্যন্ত আছে। আর মোহামেডানের যারা তারা চিঠি দিয়ে জানিয়েছে যে তাদের প্লেয়াররা পরে জয়েন করবে। 6 জন তো আসবে না, 23 জনের স্কোয়াড এখন আছে। আর 6 জনের মধ্যে কালকে ফাহমিদুল আসবে, হামজা আসবে। নেক্সট ম্যাচ ডু অর ডাই, আমি যদি অনেস্টলি বলি, কারণ আমরা যদি হারি তাহলে আই থিঙ্ক ইটস ভেরি হার্ড ফর আস টু কোয়ালিফাই। সো হংকং ম্যাচ 9 তারিখ I think it's the most important game for us in this group stage. It's about the whole squad. যদি whole squad or যারা খেলবে ওরা ভালো পারফর্ম করতে পারে তাহলে I think we have a good chance. ইউরোপীয় ফুটবল থেকে নিষিদ্ধ হতে পারে ইসরায়েল। গাজায় গণহত্যা চালানোর দায়ে দেশটিকে সরাসরিভাবে অভিযুক্ত করেছে জাতিসংঘ। আর তারপরেই যেন নড়েচড়ে বসেছে ফুটবল বিশ্ব। ইসরায়েলকে নিষেধাজ্ঞায় আওতায় আনতে এরই মধ্যে বিশেষ ভোটের ব্যবস্থার কথা ভাবছে উয়েফা নির্বাহী কমিটি। রেজাল করিমের প্রতিবেদন। গাজায় সামরিক অভিযান ও গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল, যার ফলে দিন দিন ঘৃণার পাত্রে পরিণত হয়েছে দেশটি। ক্রীড়াক্ষেত্রে বিশেষ করে ফুটবল মাঠে ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ জানাতে দেখা যায় ফুটবলার থেকে শুরু করে মাঠে আসা দর্শকদেরও। এবার ফুটবল পরাশক্তির দেশগুলো হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ইসরায়েলকে নিষিদ্ধ করার আলোচনা চালাচ্ছে। গত কয়েকদিন ধরে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফায় ইসরায়েলকে সাময়িকভাবে প্রতিযোগিতামূলক ফুটবল থেকে নিষেধাজ্ঞা দিতে দাবি ও আলোচনা বেড়েছে। উয়েফার নির্বাহী কমিটি এমন এক ভোটের ব্যবস্থা করতে যাচ্ছে যা ইসরায়েলকে ইউরোপীয় ফুটবল থেকে বহিষ্কার করতে পারে, যা আসন্ন বিশ্বকাপে দেশটির যোগ্যতা ও অংশগ্রহণকে প্রভাবিত করবে। যদিও 2026 বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চল থেকে অংশ নিচ্ছে ইসরায়েল। এরই মাঝে গ্রুপ আই থেকে 5 ম্যাচ খেলে ফেলেছে দলটি। এছাড়া ইউরোপা লিগেও খেলছে ইসরায়েলের ক্লাব তেল আবিব। সম্প্রতি তুরস্ক ফুটবল ফেডারেশন ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার জোর দাবি জানায়। আশা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই ইসরায়েলকে নিষিদ্ধ করার ঘোষণা আসতে পারে। ইসরায়েল যাতে ফুটবল থেকে নিষিদ্ধ না হয় সে ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রচার শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে অবশ্য ইসরায়েলের সমর্থনে বিবৃতি দেওয়া হয়েছে। বলা হয়েছে ইসরায়েলকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন থেকে বিরত রাখার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে তারা। 2026 বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে স্পেন। দেশটির সরকার জানিয়েছে যদি ইসরায়েল আসন্ন বিশ্বকাপে অংশ নেয় তাহলে দলটি বিশ্বকাপে অংশ নেবে না। এখন দেখার বিষয় গাজায় গণহত্যা চালানো ইসরায়েল শেষ পর্যন্ত ফুটবল থেকে নিষেধাজ্ঞা পায় কিনা। আর তা যদি হয় ফুটবল বিশ্বে যা নজির হয়ে থাকবে। রেজাউল করিম, এখন। শেষ করছে এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন বাধাগ্রস্তে অর্থ ঢালার অভিযোগ প্রধান উপদেষ্টার, গুতেরেসকে জানালেন সংস্কার প্রক্রিয়া। খাগড়াছড়ির গুইমারার সংঘর্ষ আগুন রহস্যজনক, ঘটনা পরিকল্পিত, দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। আমাদের এই পার্বত্য এলাকায় যে কিছু মহল তারা ষড়যন্ত্র করে অথবা বিভিন্ন কারণে এই এলাকাটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। চালক বেশে ছিনতাই চক্রের দৌরাত্ম্য, সর্বস্ব হারাচ্ছেন নগরবাসী, পুলিশকে তৎপর হওয়ার তাগিদ। প্রযুক্তির কারণে হোক, মানুষের নানান রকম বিচ্যুতির কারণ হোক, নতুন নতুন অপরাধ প্রবণতা আমাদের বাড়ছে। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ, মণ্ডপে ফুল ফল আর ধূপে কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা। এবং গাজায় যুদ্ধবিরতিতে রাজি নেতানিয়াহু, বৈঠক শেষে ট্রাম্প, হামাস সম্মত হলে মুক্তি পাবে বন্দি জিম্মি। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুক দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।